বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ভাই বোন আছো, তোমাদের সাথে অনেক দিন পরে ক্লাসে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে। সো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে ডিগ্রি তৃতীয় বর্ষ যারা আছো 20-21 সেশনের তোমাদের ইংলিশ কম্পালসরি সাবজেক্টটা নিয়ে কথা বলার জন্য। আর এই সাবজেক্টে অনেক ভাই বোন গত বছর ফেল করেছে এবং অনেকেই পাশ করেছে। সো ফেল করার কারণ কি এবং পাশ করার কারণ কি, এই সমস্ত কারণগুলো আজকে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো তোমরা যারা যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ব্যবহার আছো, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর তোমরা কে কোন জেলা থেকে আমাকে এই মুহূর্তে দেখতেছো আর শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবা। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই লাইভটা তোমরা তোমাদের টাইমলাইনে তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে সবাইকে একটু শেয়ার করে দাও, যাতে করে ক্লাসটা সবাই উপকৃত হয় এবং দেখতে পারে, এবং তোমাদের যারা ক্লোজ ফ্রেন্ড আছে তারাও যেন ক্লাসটার একটু ভালো একটা আপডেট পায়। সো তোমরা অবশ্যই এই ক্লাসটা সবার কাছে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমার রিকোয়েস্ট থাকবে যেন এই ক্লাসে সবাই যুক্ত হতে পারে এবং এই ক্লাস থেকে সব কিছু ক্লিয়ারলি জানতে পারে এবং শুনতে পারে। এবং আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের শোনা অত্যন্ত জরুরি। কারণ এই বছর ডিগ্রি তৃতীয় বর্ষে ইংলিশ কম্পালসরি সাবজেক্টে অনেকেই ফেল করেছে এবং এই ফেল করার কারণটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এবং অ্যানালাইসিস করার চেষ্টা করব। কেন স্টুডেন্টরা এই সাবজেক্টে এত ফেল করে সেটার কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করব, এবং এই ফেল করার থেকে বাঁচার জন্য বা এই ফেল করা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা যায়, আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা A to Z আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমরা লাইভটা একটু যারা যুক্ত হচ্ছি, যেখান থেকে আমরা যুক্ত হচ্ছি, সবাই শেয়ার করব লাইভটা। শেয়ার করার পরে আমরা একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করব, ঠিক আছে? যাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে সবার কাছে পৌঁছায় এবং সবাই এই ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? তো তোমরা কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, এবং কে কোন জেলা থেকে তোমরা যুক্ত হচ্ছ একটু কষ্ট করে আমাকে জানাও। আমাকে ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি আজকে তোমাদেরকে এই ফেল করার কারণ এবং ফেল কেন করে স্টুডেন্টরা, এই সব কিছু যাবতীয় A to Z আমরা এই ভিডিওতে বা আমরা এই লাইভ ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবা এবং আমি কি কথাগুলা বলি এইগুলা শোনার এবং বোঝার চেষ্টা করবা। আশা করি যে আজকের ক্লাসটা তোমরা যদি ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এবং দেখো, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছু কমেন্ট করি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিটুন রয় আমাকে জিজ্ঞেস করেছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি অনিম হাজারি নোয়াখালী মাইজদি থেকে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি পালগুনি আহমেদ রিয়া, জি শোনা যাচ্ছে। তারপরে দিনাজপুর থেকে, তারপরে আমরা শারমিন ডান লিখেছ। আমরা ঢাকা থেকে ইসরাত ইমতিয়াজ, তারপরে চট্টগ্রাম থেকে ফাল্গুনি, কুষ্টিয়া থেকে শিমুল। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবা যে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং আমার সাউন্ড সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তোমরা একটু কষ্ট করে জানাবা। এবং আজকে আমি গুরুত্বপূর্ণ এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টটা নিয়ে কথা বলবো। এটার সিলেবাস, মার্ক ডিস্ট্রিবিউশন, ইভেন আমরা এই সিলেবাসটাতে কেন স্টুডেন্টরা ফেল করার কারণগুলো আমরা অ্যানালাইসিস করব। রিসেন্ট সম্প্রতি 19-20 সেশনের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয়েছে, সেখানে অনেক স্টুডেন্ট ফেল করেছে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছিল, কিছুটা পাস করেছে এবং অনেকেই ফেল করেছে। আমরা সেই ফেল করার কারণগুলো জানার চেষ্টা করেছি, অনেকের কাছ থেকে প্রশ্ন করেছি, আমাকে প্রশ্ন করেছে বা কেন ফেল করে তাদের কারণগুলো জানার চেষ্টা করেছি। আজকে তোমরা জানতে পারবা এবং খুব সহজে কিভাবে এই সাবজেক্টে ফার্স্ট ক্লাস রেজাল্ট তোলা যায়, এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব আমরা। আচ্ছা, তারপরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি
চুটন কক্সবাজার থেকে, রূপগঞ্জ থেকে তানজিনা সারা, তারপর চট্টগ্রাম থেকে তামিমা সুলতানা, তারপর শারমিন শুভ, কেমন আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। হাদিস মোহাম্মদ তারেক যুক্ত হয়েছে কক্সবাজার থেকে, ধন্যবাদ তারেককে। তারপরে এমনি সেলিম শিকদার আমাকে জিজ্ঞেস করেছে কেমন আছি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাগরুপ জিজ্ঞেস করেছে কেমন, আচ্ছা জান লিখেছো। আচ্ছা কক্সবাজার থেকে মাহাতাব বিনতে রুহি, তারপরে চট্টগ্রাম থেকে আহসানুল হক, তারপরে আমরা দেখতে পাচ্ছি মারুফা আক্তার মন গাইবান্ধা থেকে, ধন্যবাদ। তারপরে শেখ সুলতানা শোনা যাচ্ছে। আচ্ছা কক্সবাজার থেকে ইফতেকার যুক্ত হয়েছে এই মুহূর্তে। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিবা, যাতে করে এই ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার কাছে পৌঁছায় এবং কম বেশি সবাই যেন এই ক্লাসটা থেকে উপকার পায়। আমরা সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করব যাতে করে তোমরা সবাই ক্লাসটা সবার কাছে পৌঁছায় দিবা, পৌঁছানোর ব্যবস্থা করবা, ঠিক আছে? আমরা লাইভটা একটু শেয়ার করে দিলাম। তো তোমরা শুরুতেই আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি কিছু কথা বলবো, এই কথাগুলা তোমরা শোনার চেষ্টা করবা, ঠিক আছে? এই কথাগুলো তোমরা শোনার চেষ্টা করবা, তাহলে তোমরা বুঝতে পারবা। তো আমরা তোমরা শুরুতে ফেল করার কারণ জানতে চাও না পাস করার কারণ বা A+ তোলার সহজ উপায়, কোনটা আগে জানবা? তোমরা কি শুরুতে ফেল করার কারণ শুনতে চাও, ফেল কেন করে কারণ কি জানতে চাও, অথবা তোমরা পাস করার কারণ বা পাস করার উপায়, অথবা কিভাবে A+ তোলা যায় খুব সহজে, এই সিলেবাসটাকে কমপ্লিট করা যায়, সেই গল্পগুলা কি তোমরা শুনবা, না হচ্ছে যে ফেলের গল্প অথবা পাসের গল্প, কোনটা আগে শুনবা? তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমি সেটাই আগে শোনানোর চেষ্টা করব। স্যার নেত্রকোনা জেলায় কি বন্যা হচ্ছে? না, নেত্রকোনা জেলায় বন্যা হচ্ছে না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আচ্ছা তাহলে এমডি ছুটন ফেল কেন করে? তারপরে শিমুল আহমেদ লেটারটা মুখস্থ করতেছি আর আপনার ক্লাস দেখতেছি স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ শিমুল। তো আমরা কোন জিনিসটা আগে তোমাদেরকে শোনাবো, তোমরা একটু কষ্ট করে জানাও কোন জিনিসটা আমার কাছ থেকে আগে শুনতে চাও, আমি সেটা দিয়ে শুরু করব। রাহাত জান্নাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম নীলফামারী থেকে। মারুফা জিজ্ঞেস করেছো ফেল করার কারণ শুনতে চাই। তাসনিয়া কেয়া ফেল করার কারণ। রায়হান A+ তোলার উপায়, পাস করার উপায়। আমরা ফেল করার কারণ, ওকে তাহলে আমরা ফেল করার কারণটা দিয়ে শুরু করি। ফেল কেন করে? তোমরা ফেল যদি ঠেকাতে পারো, এই ফেলটা যদি কোনোভাবে ঠেকাতে পারো তাহলে পাস অনায়াসে আসবে ইনশাল্লাহ। তো আমরা যে যেখান থেকে তোমরা লাইভে যুক্ত হয়েছো, যারা ডিগ্রি 3য় বর্ষের স্টুডেন্ট আছো, তোমাদেরকে আমার রিকোয়েস্ট একটাই, তোমরা সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তোমরা একটু কষ্ট করে লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যেহেতু আমি অনেকদিন পরে তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং ব্যস্ত থাকি, তোমাদের জন্য একটা সময় বের করেছি, সো তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? এবং একটু লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। একটু লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? একটু লাইক বাটনে হিট করো। আমরা এখানে 200 ভাই বোন যুক্ত হয়েছে, তোমরা 200 ভাই বোন যদি তোমরা এখানে সবাই মিলে এই ক্লাসটা লাইক করো তাহলে সবার কাছে পৌঁছাবে। তো আমরা শুরু করতেছি, ভালো করে একটু খেয়াল করার চেষ্টা করবা, আমি এখানে কিছু কথা বলবো যে কথাগুলো তোমাদের শোনা অত্যন্ত জরুরি। ফেল কেন করে ভালো করে দেখবা। তোমাদের এই যে বর্তমানে ইনকোর্স পরীক্ষা নিয়ে এত আলোড়ন, এত আলোচনা হচ্ছে ইনকোর্স পরীক্ষা নিয়ে, তোমাদের এই ইনকোর্স হচ্ছে যত ফেলের কারণ। ইনকোর্স পরীক্ষায় তোমাদের মার্কটা কি হচ্ছে 20 মার্ক। সবাই হচ্ছে পয়েন্টটা নোট করার চেষ্টা করবা, শুরু থেকে বোঝার চেষ্টা করবা আমি কোন জায়গাটা আগে ফোকাস করেছি। আমি বলেছি যে শুরুতে এই ইনকোর্স পরীক্ষাটা হচ্ছে ফেলের প্রথম বা প্রধান কারণ হচ্ছে ইনকোর্স পরীক্ষাটা হচ্ছে ফেলের প্রথম বা প্রধান কারণ। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা ইনকোর্সটা কেন ফেলের কারণ, কি জন্য এটা ইনকোর্স পরীক্ষায় স্টুডেন্টরা ফেল করে, এটার কারণটা আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা ফেলের কারণটা অবশ্যই আগে আমি যে কথাটা বলেছি, তোমাদের ফেলের কারণটা হচ্ছে কি ইনকোর্স পরীক্ষা। এখন স্যার বলতে পারো তোমরা যে
ফেল করে ইনকোর্স পরীক্ষায়, এটা প্রথম শুনলাম। এই কথাটা প্রথম শুনতেছি যে ফেল করে ইনকোর্স পরীক্ষার জন্য বা ইনকোর্সের মার্কের জন্য ফেল করে। এটার কারণ আমি আজকে সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি তোমরা শেষ পর্যন্ত ভালো করে ক্লাসটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের যত অজানা বিষয় আছে সবগুলো আজকে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো দেখো, এই ইনকোর্স পরীক্ষায় মার্ক থাকে কত? 20। ইনকোর্স পরীক্ষায় মার্ক থাকে 20। তোমাদের পরীক্ষা হয়, এই ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে সেখানে হচ্ছে 80 মার্কের পরীক্ষা হয়। এই 80 মার্কের পরীক্ষায় আমি যদি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বোর্ডে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আশা করি বিষয়টা আরও ক্লিয়ার হবে। তোমাদের ইনকোর্সের মার্ক থাকে হচ্ছে 20। ইনকোর্সের মার্ক থাকে কত? 20। আর লিখে 80 পরীক্ষায় তোমার পাইতে হয় কত? 32। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম কলেজের শিক্ষার্থী বা কলেজের টিচাররা তাদেরকে বলে যে তোমরা ইনকোর্স পরীক্ষায় তোমাদেরকে 20 দিয়ে দিছি, টেনশনের কিছু নাই। ইনকোর্স পরীক্ষায় 20 দিয়ে দিছি কারণ তার প্রয়োজন হচ্ছে 32। 32 হলে সে পাস করতে পারে লিখিত পরীক্ষায়। আর ইনকোর্সে 20 কিন্তু সে পেয়ে যাচ্ছে। কোনো কোনো কলেজ থেকে বলে যে তোমাকে 15 মার্ক দিয়ে দিছি, ইনকোর্স পরীক্ষায় 15 মার্ক দিয়ে দিছি। কোনো কোনো কলেজের স্যারেরা বলে তোমাকে হচ্ছে 10 দিছি, কোনো কোনো কলেজে বলে 12 দিছি। হ্যাঁ, এই 12, 10, 15, কোনো কোনো কলেজে বলে 18, কোনো কোনো কলেজে 19, বা কোনো স্টুডেন্টরা ধরে নেয় যে আমি ইনকোর্স থেকে 20 থেকে বেশি পাইতেছি। তার 80 মার্কের যে পরীক্ষা থাকে, এই যে 80 মার্কের পরীক্ষা থাকে, এই 80 মার্কের পরীক্ষায় সে পরীক্ষায় আনসার করার কথা হচ্ছে 32, কিন্তু সে বাসায় চলে আসে কিভাবে জানো? বাসায় চলে আসে সে হচ্ছে যে ইনকোর্সে 20 পাইতেছে প্লাস আর খাতার মধ্যে 20 লিখে আসছে, অথবা খাতার মধ্যে আর 12 মার্ক লিখে আসছে, কোনোভাবে 12 লিখে চলে আসছে। অথবা এই যে 20 আর 12 সে লিখে আসছে। এখন আরেকটু পয়েন্টে আসি। তার সমস্যাটা হচ্ছে এই জায়গায়, সে জাস্ট এটা কোনো প্রবলেম না, আরও প্রবলেম করে। তার লিখিত যে তোমাদের পার্ট সি যে একটা অংশ আছে, এই পার্ট সি হচ্ছে মার্ক থাকে 50 মার্ক। পার্ট সি এ মার্ক থাকে হচ্ছে 50। এই 50 মার্কের, এই যে 50 মার্ক থাকে, এই 50 মার্ক থেকে সে পরীক্ষার হল থেকে 20 লিখে চলে আসে। যেমন কিছু প্যারাগ্রাফ, কিছু এসে, কিছু ডায়লগ, কিছু কম্পোজিশন, কিছু লেটার, শর্টকাট টেকনিক, উল্টাপাল্টা যেমনি পারে লিখে আসে, অথবা কিছু তোমার প্যাসেজের প্রশ্ন অ্যান্সার করে, অথবা অনেকে আছে নকল করেও লিখে আসে, বা অন্য কারোর খাতা দেখে, হ্যাঁ, দেখাদেখি করেও লিখে চলে আসে, দেখাদেখি করেও তোমার চলে আসে। কিন্তু তার এই যে 20 ইনকোর্সে পাওয়ার কথা এবং সে পরীক্ষার হলে লিখে আসছে 20 অথবা 12। এখন এই যে তার ইনকোর্স পরীক্ষার 20, এটা কি সে নিশ্চিত? সে কি কনফার্ম যে নিশ্চিতভাবে বলতে পারে যে তাকে 20 থেকে 20ই দেওয়া হয়েছে ইনকোর্স পরীক্ষায়? অথবা সে রিটেন সাইডের 50 মার্কের এই যে 20 মার্ক লিখছে, এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। এগুলো হচ্ছে কি? মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা। এই মুখস্থ বিদ্যার প্যারাগ্রাফ রচনা, এসে, অ্যাপ্লিকেশন, লেটার যেমনে পারছে পরীক্ষার হলে লিখে আসছে। এখন একজন টিচার, সে যদি ইংলিশ ডিপার্টমেন্টের টিচার হয়, তাহলে সে মাস্ট বি খাতাটা সূক্ষ্মভাবে দেখবে, লাইন বাই লাইন দেখার চেষ্টা করবে। যদি প্রশ্নগুলো অ্যাকুরেট পারফেক্ট হয় তাহলে মার্ক দিবে, আদারওয়াইজ দিবে না। তার মানে তার যে ভাবনা ছিল, এই যে 20 ইনকোর্স আর খাতার মধ্যে লিখিত অংশ 20 লিখে আসছে, এখানে কোনো টিচার তারে 5 দিছে, 5 অথবা 6 দিছে, তাহলে 5 আর 6 আর এদিক দিয়ে হচ্ছে 20, এই 20 আর 5 এই হচ্ছে 25। এখন 25 পেয়ে কি কোনো স্টুডেন্ট পাস করা সম্ভব? এই ইনকোর্স পরীক্ষা হচ্ছে যত ফেইলের মূল। স্টুডেন্টরা ধরেই নেয় যে আমি ইনকোর্সে তো এত মার্ক পাইছি, 18 পাইছি, 15 পাইছি, লিখিত অংশ দুমায় একটা লিখে আসবো।
যারা মনে করে, তোমার কোনো স্টুডেন্ট যদি মনে করে যে পার্ট সি, এই পার্ট সি এ 50 মার্ক এবং পার্ট এ প্যাসেজ অংশ হচ্ছে 10 মার্ক, এই 50 আর 10 লেখে চলে আসবে, গ্রামারে সে টাচ করবে না, গ্রামার পারে না, ঠিক আছে, গ্রামার কোনোভাবে কোনো প্রশ্ন টাচ করে নাই, যা লেখছে সব ভুল। গ্রামারে যদি কোনো ব্যক্তি গ্রামারে যে 20 মার্ক প্রশ্ন থাকে, এই 20 মার্ক থেকে যদি কোনোভাবে সে 12 বা 15 পায়, 12 বা 15 অথবা 10ও পায়, তাহলে সেই স্টুডেন্টটার জন্য পাস করাটা একদম ইজি, সেই স্টুডেন্টের জন্য পাস করাটা একদম ইজি। কারণ গ্রামারে যদি 10টা উদাহরণ হয় তাহলে 10ই দিবে, যদি 12 পায় 12ই দিবে, যদি তোমার 15 পায় 15 দিবে, এখান থেকে মার্ক কমানোর কোনো সুযোগ নাই। কিন্তু রিটেন অংশ তুমি ধরে রাখছো 50, এখান থেকে 40 পাবে, প্যাসেজ 10 থেকে ধরে রাখছো 5 পাবে, 6 পাবে বানিয়ে লিখে, কিন্তু তোমাকে 3 দিল 2 দিল, 50 থেকে 40-এর আশায় তুমি এখানে পাইলা 15 অথবা 20 পাইলা, তাও কিন্তু তোমার ফেল চলে আসবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করার আরও একটি কারণ, ফেলের আরও একটি কারণ রয়েছে। এই ফেল কেন করে, এটার কারণ আরও রয়েছে। আমি তোমাদেরকে বিষয়টা যদি আরও ক্লিয়ারলি বলি, তোমরা কি আমার কথাটা বুঝতে পারতেছো কিনা, তোমরা আমার কথা তোমরা ঠিকঠাক মানে বুঝতেছো কিনা, আমি যে যে পয়েন্টগুলা বলার চেষ্টা করতেছি সেই পয়েন্টগুলা তোমরা বুঝতেছো কিনা? স্বপ্নকুমারী ফ্রি ক্লাসগুলা কখন হবে? আমরা প্রতিদিনই তোমাদের রাত 9টা বাজে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমরা রেগুলারই ক্লাস করতে পারবা, তোমরা টেনশন করবো না। আমি যে কথাগুলো বলতেছি অযাচিত কথা বলবা না, যে কথাগুলো তোমাদের শোনা এবং জানা প্রয়োজন সেই কথাগুলো তোমরা সুন্দরভাবে একটু ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই কথাগুলা তোমার পরীক্ষা আসলেই বুঝবা, অনেকেই কান্নাকাটি করবা, অনেকেই ইমপ্রুভ দিবা। এই কথাগুলো তোমরা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তোমাদের সারা জীবনের সম্পদ হবে। ডিগ্রি 3rd ইয়ার হচ্ছে সিজিপিএ অর্জনের মাস বছর, এবং ডিগ্রি 3rd ইয়ারে তুমি পাস করতে পারলে তোমার হচ্ছে যে তোমার সিজিপিএ চলে আসবে, এক সাবজেক্টে ফেল থাকলে আর সিজিপিএ আসবে না, ঠিক আছে, আরেক বছর তোমার পরীক্ষা দিতে হবে, একটু বি কেয়ারফুল হও। এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা করতেছি। আমি মুশারফ, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আজকের স্যার, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। নুসরাত রামিশা ক্লিয়ার, সাদিয়া সুলতানা মুক্তা, জি স্যার ওকে। তোমরা একটু গুরুত্ব সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবা। এই ফেলের আরও ভয়ানক কারণ রয়েছে, ফেল করার আরও ভয়ানক কারণ রয়েছে। কিভাবে কারণটা রয়েছে আমি তোমাদেরকে বলি। ধরো এই যে একটা ইংরেজি একটা বই আছে, ধরো বাজারের অনেক রকমের বই আছে, ব্যতিক্রম, দিগদর্শন অথবা অ্যাডভান্স, নবদূত, লেকচার অথবা ইমরান সাজেশন, রকিবুল 24, আরিফ সাজেশন, আরিফ কেয়ার, অথবা তোমার ধরো অনেক ধরনের বাজারে সাজেশন পাওয়া যায়। আমরা যেগুলো সাজেশন পাই অনেকেই পড়ে সাজেশন বের করে, তো আমরা নাসিম স্যার পড়ায়, সো অনেকেই সাজেশন পড়ায়, অনেকেই অনলাইনে ক্লাস করায়। এখন এই যে ইংরেজি বিষয়টা, এটা কিন্তু বানিয়ে বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। তুমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা কয়েকদিন পরে। তোমাদের গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে উনি বলেছে, তোমরা টক শোটা দেখেছো কিনা জানি না, এই 19-20 সেশনের প্রায় 69 দশমিক কত পার্সেন্ট এরকম 69% পাশের হার ছিল। এই পাশের হারটা ছিল 69%। এরপরে স্যারেরা শুনলাম উনি লাইভে বলেছে এটা গ্রেস মার্ক দিয়ে 70 না কত পার্সেন্ট এরকম করেছে, সরি 59 না কত পার্সেন্ট ছিল, পরে 80 মার্কের না কত পার্সেন্ট দিয়ে আরও 10 মার্ক গ্রেস মার্ক দিয়ে আগেই তাদেরকে একটা রেজাল্ট প্রকাশ করেছে। তার মানে এত সংখ্যক ফেলের হার ছিল, শুধুমাত্র এই যে করোনা, দেশের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য এই স্যার হচ্ছে বিবেচনা করে গ্রেস মার্কটা দিয়েছে। তো এখন এই যে ইংরেজি বিষয়টা, এটা কিন্তু বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। আমরা ধরো যে সাজেশন দেই
এই সাজেশন কোনো বছর কমন আসে, কোনো বছর কমন আসে না। কিন্তু এই যে সাজেশন তোমরা পরীক্ষার আগের দিন আসো যে স্যার আমাকে 5টা প্যারাগ্রাফ দেন, 5টা প্যারাগ্রাফ দেন, 5টা রচনা দেন, হ্যাঁ 5টা অ্যাপ্লিকেশন দেন, 5টা লেটার দেন, পরীক্ষায় পড়ে পাস করব, এটা কিন্তু আসলে কোনোভাবে সম্ভব নয়। যদি সাজেশন গুরুত্বপূর্ণ যেগুলো দেই এগুলা কাকতালীয়ভাবে যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ, মানে পসিবিলিটির উপর কমন পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে কোনো কিছু করার নাই। তার মানে তোমার বানিয়ে বানিয়ে লিখতে হবে এবং অথবা তোমাকে নকল করে বা যে কোনো ওয়েতে তোমাকে দেখাদেখি করে পরীক্ষা দিতে হবে। তো ইংরেজি স্টুডেন্টরা কী করে জানো, এরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট যে কাজটা করে, এই পরীক্ষা ধরো পরীক্ষা শুরু হয়েছে, অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছে, এই পরীক্ষার আগের দিন, পরীক্ষার মিনিমাম 5 দিন, 5 বা 6 দিন আগে আসবে, দৌড়ে আসবে, স্যার একটা সাজেশন দেন, স্যার একটা বই দেন বা একটা শর্টকাট সাজেশন দেন। 5-6 দিন আগে লাইব্রেরিতে দৌড় দিবে, লাইব্রেরিতে যায় একটা বই কিনবে, দৌড়ে যায় একটা, মনে করো যে একটা বই শর্টকাট সাজেশন যে কোনো একটা কিনবে, অমুক স্যারের কাছে যাবে, তমুক স্যারের কাছে যাবে, স্যার কোনোভাবে পাস করায় দেন, কোনোভাবে পাস করায় দেন, স্যার 5টা প্যারাগ্রাফ দেন, 6টা প্যারাগ্রাফ দেন, হলে দেখে দেখে লিখে যাব। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটা করে। কিন্তু ইংলিশ বিষয়টা এটা কিন্তু এটা 5 দিনে পড়ার কোনো বিষয় না, 2 দিনে পড়ার বিষয় না, এটা তুমি 10 দিনে কভার করতে পারবে না। এত বড় একটা সিলেবাস, এটা অনেক বড় একটা সিলেবাস। যে কোনো টিচারের কাছে, যে কোনো স্যারের কাছে যাও, এই সত্য কথাগুলা তোমাকে মানতে হবে, বলতে হবে, বুঝতে হবে। ইংরেজি বিষয়টা 2 দিন 3 দিন পরে তুমি পাস করে যাবা এরকম গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবে না। যেগুলা হয়তো আমরা বলি, আমরা নিজেরাও বলি, হয়তো আমাদের ব্যবসার স্বার্থে অথবা আমরা আমাদের লাভের আশায় কথাগুলো বলি, স্টুডেন্ট ধরে রাখার আশায়, কিন্তু টু বি অনেস্টলি এই কথাগুলো হচ্ছে সত্য যে এই বিষয়টা 2 দিন 3 দিন 5 দিনে পরে কখনোই সম্ভব হয় না। মিনিমাম একটা সিলেবাস রয়েছে, এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টে একটা সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা তোমাকে ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি ডে বাই ডে ক্রমান্বয়ে একদিন একটা গল্প, একটা প্যারাগ্রাফ, একটা লেটার, একটা গ্রামারে 5টা উদাহরণ, 5টা লেটার, 5টা উদাহরণ, 5টা রুলস, প্রত্যেক দিনই তুমি একটা আলাদা ইংরেজি তোমাকে খাতা করতে হবে। দেখো আমি ফেলের কারণগুলো বলতে গিয়ে এখানে পাশেরও কিছু কারণ বলতেছি। তোমাকে একটা আলাদা ইংরেজি খাতা করতে হবে, এই ইংরেজি খাতার মধ্যে তোমাকে সুন্দর করে প্রতিদিনই তোমার লিখতে হবে, প্রতিদিনই লিখতে হবে কোন কোন বিষয়গুলা। এমনও স্টুডেন্ট আছে, তোমরা এই কথাটা কি বিশ্বাস করবা কিনা জানি না, আমি এমনও স্টুডেন্ট আমি আছে দেখছি, এরা উচ্চারণ ঠিক মতো করতে পারে না, ইংলিশের উচ্চারণও ঠিক মতো করতে পারে না, বুঝতে পারছো? এই উচ্চারণও ঠিক মতো করতে পারে না, রিডিংটাও করতে পারে না, বুঝতে পারছো? ইংরেজিতে রিডিং, এই রিডিংগুলোও ঠিক মতো করতে পারে না, এবং তাদের হাতের লেখা অনেক জঘন্য। হাতের লেখা বানান শুধুমাত্র যে আমি ডিগ্রি তাদেরকে বলতেছি না, অনার্সের এবং স্টুডেন্ট আছে, নট অনলি ডিগ্রি বাট অলসো অনার্স, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হাতের লেখা অনেক বাজে, পচা, হাতের লেখা অসুন্দর, বানান কি লেখে এটাও ঠিক মতো বুঝে না, কি রিডিং লেখে সেটাও বুঝে না। তাহলে তুমি যদি ধরো একটা স্টুডেন্ট যদি রেগুলার সে খাতার মধ্যে এই যে রিটেন পার্টের 50 মার্ক, ধরো রিটেন পার্টের যে 50 মার্ক এটা প্রতিদিনই বাড়ির কাজে লিখতে হবে, খাতার মধ্যে একটা নোট, সুন্দর নোট খাতা করে লিখতে হবে। আর যে গ্রামার 20 মার্ক এটা উদাহরণ সহ প্রতিদিন চর্চা করতে হবে, প্রতিদিনই চর্চা করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। একটা রুলসের সাথে 5টা উদাহরণ, 6টা উদাহরণ, একটা রুলস 5টা 6টা উদাহরণ রেগুলার প্র্যাকটিস করতে হবে। এরকমভাবে যদি কোনো স্টুডেন্ট প্র্যাকটিস করে লিখিত অংশ এবং গ্রামার অংশ, সে 100% পাস করবে। এটা হচ্ছে তোমার পাশের একটা উপায় আর ফেলের কারণ। এখন ধরো আমি যদি মানে কোনো স্টুডেন্ট আছে একদম যারা দুর্বল, একদম দুর্বল, যারা কোনো রকমভাবে পাস করতে চায়, যারা ইংলিশে কোনো রকমভাবে পাস করতে চায়, যারা হচ্ছে দুর্বল, খুবই দুর্বল,
কোনো রকমভাবে পাস করতে চায়, পাস করাটা তার লক্ষ্য, তাহলে তার অবশ্যই প্রথমে আগে সিলেবাসটা বুঝতে হবে। সিলেবাস যদি না বুঝে, সিলেবাসটা বুঝতে হবে। এখন সিলেবাসে কি বুঝতে হবে বলো তো দেখি, তোমরা একটু কমেন্ট করো তো দেখি যে সিলেবাসের মধ্যে আবার কি বোঝার আছে, সিলেবাসের মধ্যে কি বোঝার আছে তোমরা একটু বলো তো দেখি, যে একটা সিলেবাসে কি বোঝার আছে, একটা সিলেবাস দেখে একটা স্টুডেন্ট কি বুঝতে পারে। তোমাদের একটু মতামতগুলো জানাও তো দেখি। তোমরা কিছুক্ষণ আগে ছিল 200+, এখন আবার চলে গেছো ফেলের গল্প বলতেছি, তাই কথাগুলো এখন ভালো লাগতেছে না, কিন্তু ভালো লাগবে যখন পরীক্ষা আসবে। এডমিট কার্ড ডাউনলোড করবা, যখন তোমার ফর্ম পূরণ চলে আসবে তখনই দেখবা সবার হুঁশ চলে আসবে, সবাই দেখবা। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখবা আমার পেজ যদি থাকে, এই পেজে দেখবা লাখ লাখ শিক্ষার্থী প্রতিদিনই ক্লাসে ভিউজ হবে, অ্যাটেন্ড করবে, এবং প্রতিদিনই ক্লাসে দেখবা যে 80-90 হাজার স্টুডেন্ট ভিউ হয়েছে, এবং প্রতিদিনই 500-1000 স্টুডেন্ট একসাথে লাইভ করবে। এটা হচ্ছে দেখবা পরীক্ষা আগেই ফর্ম পূরণ শুরু হইলে দেখবা যে আসবে। যাই হোক, যে প্রশ্ন ছিলাম যে একটা স্টুডেন্টের সিলেবাসটাতে কি বোঝার আছে, একটু কমেন্ট করতে দেখি সিলেবাসের মধ্যে কি বোঝার আছে। যারা এই মুহূর্তে আমাদের ক্লাস দেখতেছো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করবে এবং তোমাদের মতামতগুলো জানাবা, যে তোমরা যদি একটু রেসপন্স করো তাহলে হচ্ছে যে আমার কথা বলতে সুবিধা হবে এবং আমি তোমাদেরকে মানে ভালো লাগবে আর কি। যেহেতু আমি একা একা বক বক করতেছি, তোমরা একটু রেসপন্স করবো আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, সুমাইয়া আক্তার শান্তা কি কি আসবে, কোন কোন আইটেম আসবে সহজ, এগুলা বুঝতে পারবে। ভেরি গুড সুমাইয়া শান্তা, অনেক সুন্দর একটা মতামত দিয়েছো, কমেন্ট করেছো। আচ্ছা, রবিউল ইসলাম ভাইয়া, সত্যি ওনার দ্বিতীয় বর্ষে পরীক্ষার আগে আপনার ক্লাসগুলো করে অনেক উপকৃত হয়েছিলাম 100 মার্কের মধ্যে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরীক্ষা কি কি আসবে এবং প্রশ্নের ধরন কীরকম হবে, কোন কোন টপিক আসবে পড়তে হবে সেটা বুঝতে হবে। গুড। তারপরে রনি দাস কি কি আসতে পারে এগুলো বুঝতে পারে। স্যার আপনি তো কমেন্ট করেন না মাইমুনা, আমি পড়তেছি, কথা বলতেছি তো এই জন্য। এমডি ইয়াসিন প্রশ্নে কি বলছে বুঝতে হবে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 3য় বর্ষে পড়াশোনা করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক সুন্দর করে ক্লাস করে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। আরাফাত হোসেন রাকিব, ধন্যবাদ। আচ্ছা, সাদিয়া সুলতানা মুক্তা কি কি আসবে বুঝতে পারবে। মনির খান স্যার ক্লাস কটা থেকে শুরু হয়? ক্লাস 9টা বা 8টা, এই 10টা, এই টাইমের ভিতরে হবে ইনশাল্লাহ। স্যার জি স্যার, অনেক সুন্দর আলোচনা, অনেক কিছু বোঝার আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার কেমন আছেন? আবদুল্লাহ স্যার কীভাবে পড়লে পরীক্ষায় ভালো করা যাবে? এমডি নুরুল আলম সিদ্দিক লিখেছে স্যার সুন্দর করে ক্লাস নেয়, ধন্যবাদ কমেন্টের জন্য। আচ্ছা যাই হোক, আমরা এবার হচ্ছে আলোচনায় চলে যাই। তো একটা সিলেবাসে তোমার সব থেকে বোঝার যে বিষয়টা, একটা সিলেবাস থেকে সব থেকে বোঝার যে বিষয় সেটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করবা, একটা যখন স্টুডেন্ট সিলেবাস নিয়ে আলোচনা করবে, যখন একটা স্টুডেন্ট তার সিলেবাসটা নিয়ে আলোচনা করবে, তখন তার সহজ যে বিষয়গুলো আছে এবং তার কঠিন যে বিষয়গুলো আছে, এই কঠিন এবং সহজ আইটেমগুলো সে ধরতে পারবে, যে কোনগুলা সে তার সিলেবাস থেকে বাদ দিবে, কোনগুলা বাদ আর কোনগুলা তার সিলেবাসে রাখবে। বুঝতে পারছো? একটা সিলেবাস অ্যানালাইসিস করা মানে হচ্ছে তার সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো বাদ দিবে আর কোন কোন বিষয়গুলো সে রাখবে। এই জিনিসটা যদি কোনো স্টুডেন্ট আইডেন্টিফাই করতে পারে, তাহলে একজন দুর্বল স্টুডেন্টের পক্ষে পাস করা 100% সহজ। যে কোনো একটা দুর্বল স্টুডেন্ট সে যদি বুঝতে পারে তার সিলেবাসটা, তার সিলেবাসে এই জিনিসগুলো সে পড়বে, এই জিনিসগুলো সে বাদ দিবে আর এই জিনিসগুলো তার পড়তে হবে, এই জিনিসগুলো যদি সে কোনো একটা স্টুডেন্ট ধরতে পারে, বুঝতে পারে, তাহলে হচ্ছে সে 100% পাস করবে। এবং সে তার মাথায় খুব সহজে যে জিনিসগুলো ধরতে পারে। ধরো একজন স্টুডেন্ট মুখস্থ বিদ্যায় অনেক দুর্বল, তাহলে সে প্যারাগ্রাফ, রচনা, অ্যাপ্লিকেশন, তোমার বাক সম্প্রসারণ, অ্যাম্পলিফাই, এই বিষয়গুলো বাদ দিবে। গ্রামারের মধ্যে কি সব গ্রামার কঠিন? ধরো তোমাদের 20 মার্কের গ্রামার রয়েছে,
20 মার্কসের গ্রামার রয়েছে, বুঝতে পারছো? 20 মার্কের হচ্ছে গ্রামার আছে। এখন গ্রামারের সব আইটেম কি একটা তো অবশ্যই সহজ আছে, তাই না? কিছু কিছু গ্রামার আছে সহজ, কিছু কিছু গ্রামার আছে কঠিন। যারা এখানে স্টুডেন্ট আছো তোমরা একটু কমেন্ট করে জানাও তো কোন গ্রামারগুলো সহজ তোমাদের কাছে মনে হয় আর কোন গ্রামারগুলো কঠিন। যারা এখানে আমার স্টুডেন্ট তোমরা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটু কষ্ট করে জানাও যে কোন গ্রামারগুলো তোমাদের কাছে কঠিন এবং কোনগুলো তোমার কাছে সহজ মনে হয়, তাহলে এখানে একটা প্রমাণ পাবা। একটু কমেন্ট করে জানাও যে কোন গ্রামারগুলো সহজ এবং কোন গ্রামারগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়। আমরা মোহাম্মদ ফেরদৌস আলম লিখেছে ভালো মানের ইমরান সাজেশন পড়ি সোনালী ভবিষ্যৎ গড়ি। ধন্যবাদ, সুন্দর একটা স্লোগান। মরিয়ম স্যার প্রতিদিন ইংরেজি ক্লাস নিলে ভালো হতো। ইনশাআল্লাহ চেষ্টা করব, অনেক ব্যস্ততা থাকে তার জন্য হচ্ছে নিয়মিত ক্লাস নেওয়া হয় না। তারপরে সাগর ঘোষ স্যার ক্লাসগুলো ইউটিউবে দেবেন প্লিজ প্লিজ। হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ইউটিউবে ক্লাসগুলো চেষ্টা করব। রনি দাস ধন্যবাদ। ফেসবুক পেজে যান, সেখানে গিয়ে নক করেন। ইংরেজি বইটা যারা নিতে চাও অবশ্যই নক করলে হবে পেজে। মাইমুনা আক্তার জি স্যার, স্যার প্রতিদিন ইংরেজি ক্লাস নিলে ভালো হতো স্যার। মাইমুনা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আখিয়া সুলতানা, সে কমেন্ট করেছে পাংচুয়েশন, ডাবলুয়েশন, রিয়ারেন্স সহজ লাগে আখির কাছে, অর্থাৎ আখি যে কমেন্ট করেছে আখির কাছে সহজ লাগে হচ্ছে যে পাংচুয়েশন, ডাবলুয়েশন, রিয়ারেন্স, এইগুলো তার কাছে সহজ লাগে। হ্যাঁ আমার কাছেও ঠিক সেম বিষয়গুলাই সহজ মনে হয়। তো এখন ধরো এই যে গ্রামার সহজ এবং কঠিনের মধ্যে ধরো আমরা এখানে গ্রামার মধ্যে কিছু কিছু জিনিস আছে মুখস্থের, কিছু কিছু আছে তোমার বিগত সাল অ্যানালাইসিস করলে হয়। যেমন আমি যদি তোমাদেরকে এখানে একটু খেয়াল করো, গ্রামারের যে তোমাদের 20 মার্ক আছে, গ্রামারের কোন কোন আইটেমগুলো একদম সহজ। ধরো ডাব্লিউএস কোয়েশন যে চ্যাপ্টারটা আছে বা ডাব্লিউএস কোয়েশন যে টপিকটা আছে, এই ডাব্লিউএস কোয়েশন অল্প রুল, অল্প কিছু রুল, এই রুলগুলা পড়লেই কমন পড়ে এবং এটা সহজ ক্যাটাগরি। এই গ্রামার সব থেকে সহজ। 2 নম্বরে পাংচুয়েশন, পাংচুয়েশন সহজ কিন্তু বিগত সাল কমন পড়বে না, কিন্তু বিগত সাল কমন আসবে না, বিগত সাল কখনোই কমন আসবে না, কমন আসে না, বুঝতে পারছো? অর্থাৎ কোনো তুমি এটা কোনো এটা প্যাসেজ পাংচুয়েশন আছে, প্যাসেজের আকারে হুবহু কমন আসবে না, তোমার এটা প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি। তারপর দেখো গ্রামারের মধ্যে সহজ সিনোনিম এবং হচ্ছে অ্যান্টোনিম, এইগুলা হচ্ছে তোমার মুখস্থের বিষয়, টোটাল মুখস্থের বিষয়। এইগুলা জাস্ট বিগত সাল পড়লেই কমন, বিগত সাল পড়লেই এনাফ। যদি তোমার কোনো স্টুডেন্ট ধরো ডাব্লিউএস কোয়েশনের বিগত সালের মাত্র 6 থেকে 7টা রোল আছে বা 8টা রোল আছে, এই 8টা রোল থেকে বিগত সালে প্রতিবার প্রশ্ন আসে, প্রতি বছরে ডাব্লিউএস কোয়েশন থেকে এই রুলসগুলো থেকে প্রশ্ন আসে এবং পাংচুয়েশনের সহজ, অনেক সহজ, কিন্তু তোমার এটা বিগত সাল কমন আসবে না। সিনোনিম অ্যান্টোনিমস, এই বিগত সালের যে সিনোনিম অ্যান্টোনিমস আছে ম্যাক্সিমাম 2টা অথবা 3টা সিনোনিম অ্যান্টোনিমস কমন আসবে। তাহলে তোমার সিনোনিম অ্যান্টোনিমস তোমার 2টা 3টা তুমি 100% এমনিতেই কমন পাইতেছো, এটা জাস্ট বিগত সাল পড়লেই এনাফ। এখন কোনো স্টুডেন্ট যদি এই অ্যানালাইসিসটা সে না করতো, ধরো আমি জানি বিদায় এটা বলতে পারছি, এখন তুমি যদি সিলেবাসটা না পড়ো, না বুঝো, গ্রামারটা অ্যানালাইসিস না করো, তাহলে তোমার পক্ষে কখনো জানা সম্ভব? কোয়াইট ইম্পসিবল, তোমার পক্ষে কখনোই সম্ভব না তুমি এই যে সহজ গ্রামারগুলা বের করা। এরপরে তোমাদের আরেকটা গ্রামার সহজ রয়েছে, তোমাদের আরও একটা গ্রামার সহজ রয়েছে, সেটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ দ্য ভার্ব। বুঝতে পারছো? এই রাইট ফর্ম অফ দ্য ভার্ব একদম সহজ, মাত্র এই 6টা বা 7টা রুল, এই 6টা বা 7টা রুল পড়লেই
এটা 100% জাস্ট একদম খালি মাথার মধ্যে বুঝতে পারলেই 6-7টা বিগত সালের রুল, মানে বিগত সালের যে রুলটা আছে এই রুলগুলো মুখস্থ করতে হবে, বা যে উদাহরণগুলো আসছে বিগত সালের এই উদাহরণগুলো পড়লে এখান থেকে এনাফ। তারপরে তুমি রাইট নোট আবার যদি তুমি পড়তা জানতা সিলেবাসটা তাহলে বুঝতে পারতো যে এই গ্রামারগুলো একদম পড়লেই এনাফ। তাহলে কি বুঝতে পারছো বিষয়গুলা যে একটা সিলেবাস বোঝার কতটুকু গুরুত্ব? যদি তোমরা আমার কথাগুলা বুঝে থাকো তাহলে জানাবো আমি আস্তে আস্তে কথা বলতেছি এবং অনেক কথা বলতেছি, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছি, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আলোচনা করতেছি। এই কথাগুলো তোমরা মাথার মধ্যে যদি যারা ধরতে পারবা, যারা জ্ঞানী, যারা পড়াশোনা করে রেজাল্ট করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবা, যারা জীবনের স্বপ্ন দেখো একটা চাকরি করবা, ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যারা ভালো একটা সংসারের হাল ধরবা, যারা ভালো একটা সংসারের স্বামীর একটা হাল ধরবা, অথবা একটা ওয়াইফের বা একটা স্ত্রী বা একটা সংসার বাচ্চা কাচ্চার হাল ধরবা, যারা যে সকল শিক্ষার্থী তারা এখনো সময় আছে, পড়াশোনা করো ভালো করে মনোযোগ সহকারে, ভালো কিছু করার চেষ্টা করো, এবং শুধুমাত্র যে পাস করা সেটা না, এইগুলা শিখো যাতে তুমি অন্য আরেকজনকে শিখাইতে পারো, তুমি একটা প্রাইভেট একটা কোচিং টিউশন পড়াইতে পারো, যেটার মাধ্যমে তোমার রিজিক যে আছে জীবিকা নির্বাহ হবে, রিজিক আল্লাহ পাক নির্ধারণ করবে এর মাধ্যমে। আজকে আমি যদি আমার মাথার ভিতরে এই বিষয়গুলো না থাকতো, যদি না পড়তাম না জানতাম, তাহলে কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারতাম না। অবশ্যই বিষয়গুলো তোমাকে সুন্দরভাবে বুঝতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। ছোট রাজকন্যা ক্লাসটা আমি মিস করলাম, সমস্যা নাই, তুমি ভালো করে দেখো। সুলতান বাবরকে ধন্যবাদ দিচ্ছ। আচ্ছা যাও, তাহলে আমরা এই গ্রামারের মধ্যে এই আইটেমগুলো হচ্ছে তোমার একদম সহজ, বাকি যে গ্রামারগুলো আছে একটু কঠিন, এখানে অনেক রুলস অনেক উদাহরণ প্র্যাকটিস করতে করতে কমন আসে, নাও আসতে পারে। এবার আমরা চলে আসি ধরো রিটার্ন পার্টের যে অংশটা আছে, যে তোমাদের পার্ট সি যে অংশটা আছে, এই পার্ট সি মার্ক হচ্ছে 50 মার্ক। এখন তোমাদের সহজ ছোটোবেলায় পড়ে আসছো, লেটার পড়ছো, তোমরা অ্যাপ্লিকেশন পড়ছো, অ্যাপ্লিকেশন পড়ছো, তারপরে কি পড়ছো, যেগুলো পড়ছো ডায়লগ পড়ছো, ডায়লগ তো সবাই পড়ছো না? তারপরে লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ। এরপর তোমাদের আর কি আছে, নতুনের মধ্যে রিপোর্টটাও তোমরা পড়ছো, ইন্টারমিডিয়েটের রিপোর্টও আশা করি পড়ছো। তো নতুনের মধ্যে প্যারাগ্রাফ রচনা তো এগুলো বাদ দিলাম, প্যারাগ্রাফ, এসে, হ্যাঁ এই এমপ্লিফাই, নতুনের মধ্যে এমপ্লিফাইটা পড়ছো কিন্তু এটা আসে নাই, যাই হোক এমপ্লিফাই, এবং তোমার হচ্ছে পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন অথবা হচ্ছে পোস্টার, এইগুলো আছে তোমার একটু নতুন। তো এখন তুমি ক্লাস 9ম-10ম শ্রেণীতে লেটার লেখার নিয়ম কিন্তু পড়ছো, এই লেটার কিন্তু নিয়ম কিন্তু চেঞ্জ হয় নাই, লেটার আগে যেভাবে শিখছো লেখছো এখনও ঠিক সেমই রয়েছে। অ্যাপ্লিকেশন যেভাবে শিখছো ইন্টারমিডিয়েটে 9ম-10ম শ্রেণীতে এখনও এরকমই আছে। ডায়লগ আগে যেভাবে শিখছো এখনও সেম। দেখো এই যে 30 মার্ক, এই 30 মার্ক যদি তুমি সিলেবাসটা না বুঝো না জানো তাহলে কখনোই বুঝতে পারবে না যে এটা বিগত সাল অথবা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছি জানি। তোমাকে পড়াশোনা করতে হবে, সিলেবাসটা জানতে হবে, একটা বই নিতে হবে, বইটা খুলতে হবে, এই বিষয়গুলা বানিয়ে লিখে যে কোনোভাবে ফরম্যাট লিখলে যে স্টুডেন্টটা হাতের লেখা সুন্দর রাখবে সে মিনিমাম ধরো 10 মার্ক, প্রত্যেকটা আইটেমে তাকে হচ্ছে 10 মার্ক, 10 থেকে 3, 4, 5, 3, 4, 5 অথবা 3, 4, 5 এই 5 মার্ক করে পাবে। 3টা আইটেমে যদি সে লিখতে পারে 3 4 কত 12, 3 5 কত 5 দিলে 3 5 15, 6 দিলে
3×18 মার্ক। বাকিগুলা যে আছে এগুলো নতুন, ধরো এগুলো তোমার সাথে পরিচয় নাই, তুমি জানো না, রিপোর্ট লিখতে পারো না, বাদ। ধরো এমপ্লিফাই লিখতে পারো না, বাদ দেও। পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো তোমার 1 পাতা 2 পাতা লিখলেই এনাফ। 1 পাতার মধ্যে পোস্টার মাত্র 5-6টা 7টা লাইন, জাস্ট নিয়মটা, কোনো কিছু দরকার নাই, তুমি জাস্ট কোনো মুখস্থর দরকার নাই, জাস্ট তুমি নিয়ম শিখবা। এই নিয়ম শিখে তুমি হচ্ছে যে পাস করতে পারবা। দেখো এখানে অনেক স্টুডেন্ট চলে গেছে ক্লাস থেকে, ক্লাসটা আমি যদি আসলাম গেলাম দৌড়লাম খাইলাম তাহলে সবাই থাকতো, কিন্তু আমি যে ডিপলি কথা বলতেছি কথাগুলো ভালো লাগতেছে না, কিন্তু দিন শেষে কথাগুলো যদি কোনো স্টুডেন্ট মাথার মধ্যে নিতে পারে, ক্যাচ করতে পারে, ধরতে পারে, সেই কিন্তু সাকসেস হবে ইনশাল্লাহ। সো আমরা নিয়ম শিখব, মুখস্থের দরকার নাই। একটা লেটার, একটা অ্যাপ্লিকেশান, একটা পোস্টার কিভাবে লিখে আমি একটু বাসায় হাতের লেখা প্র্যাকটিস করব, একটু চর্চা করব, আমি বাসায় বসে একটু চর্চা করব, একটু প্র্যাকটিস করব। এই সামান্য কাজটা যদি কোনো স্টুডেন্ট 1 মাস, আমি তোমাদেরকে যদি একটা মাস, কোনো স্টুডেন্ট যদি 1 মাস পড়ে, 1 মাস 2 বেলা করে পড়বে, ঠিক আছে? একটা মাস সারা বছর করার দরকার নাই, 1 মাস 2 বেলা করে পড়বে, এরপরে জাস্ট রিভিশন দিবে, সময় পাইলে রিভিশন দিবে। সিলেবাসটা সকালে একদম ভোরে ফজরের নামাজের পরে যে গ্রামারগুলো আছে এই গ্রামারগুলো প্র্যাকটিস করবে, গ্রামারগুলো কঠিন বিষয় প্র্যাকটিস করবে। রাত প্রতিদিনই দেখে দেখে লিখবে, খালি লিখা। এই যে লেটার, অ্যাপ্লিকেশান, পোস্টার, নোটিশ, এইগুলো জাস্ট দেখে দেখে লিখবে, আর কোনো কাজ নাই। গান শুনবে, মোবাইল দেখবে, হেডফোন চালায়া আর খাতার মধ্যে দেখে দেখে লিখবে। গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে কথা বলতেছো, ওয়াইফরে ফোন দিছো, ভাই বন্ধুকে ফোন দিছো, কথা বলতেছো, আর দেখে দেখে খাতার মধ্যে ঘুমানোর আগে। যারা চাকরি করো, অনেকে ডিগ্রি স্টুডেন্টরা আছে, ম্যাক্সিমামই চাকরি করো, পড়াশোনা করো, সমস্যা কি? একটা বাড়ির কাজ খাতার মধ্যে রেগুলার একটা, আমার ধরো আমি যে বইটা বের করছি, ধরো আমি যে বইটা দিছি, এই বইটার যে লেটারটা কীভাবে লিখছি স্যারে, অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখছি, জাস্ট প্রতিদিনই এটা খাতার মধ্যে লিখবা। যদি কোনো স্টুডেন্ট মনে করো যে আমার তো একটা গাইডলাইন নাই, একটা টিচার নাই, বা কার কাছে দেখাবো, কে দেখবে, কে আমারে গাইড করবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এমন কোনো স্টুডেন্ট যে ধরো কারো একটা গাইডলাইন নাই, কোনো টিচার নাই, কোনো ভাই নাই, যদি কারো গাইডলাইনের প্রয়োজন হয়, তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে এই 01796335464 এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিবা। পড়াশোনা বিষয়ে যে কোনো প্রশ্ন, পড়াশোনা বিষয় স্যার কীভাবে পড়বো, এই বিষয়টা পড়তেছি, আমাকে ছবি তুলে দিবা। হ্যাঁ, পড়া বিষয়ে যে কোনো পড়া নিয়ে যে কোনো প্রশ্ন আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, আমার আইডিতে মেসেজ করবা। আমি ইনশাল্লাহ যে কোনো সময়, আমি ব্যস্ত না থাকলে তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা অনলাইনে তোমরা আমার কাছ থেকে এই সুবিধাটা পাবে। এখন যাদের ধরো গাইডলাইন আছে, যাদের বড় ভাই আছে, যাদের টিচার আছে, তারা সেখান থেকে পড়বা, শিখবা। মিনিমাম এই একটা মাস তোমরা সময় দাও, ভালো করে 1 মাস সময় পড়ো, আশা করি তোমরা ভালো একটা ফলাফল পাবে। আর অবশ্যই একটা বাড়ির খাতা করবা, এই বাড়ির কাগজে একটা খাতার মধ্যে তোমার যে গ্রামারের যে লেখাগুলা, ধরো আমি আজকে যে সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এই সিলেবাসটা কোন বিষয়গুলো সহজ, কোন বিষয়গুলো কঠিন, তুমি খাতার মধ্যে লিখে রাখবা। একটা নোট খাতা করলাম, 50 টাকা 100 টাকা দিয়ে খাতা করা যায়। লেখলা ইমরান সাজেশনের খাতা, লেখলা আরিফ স্যারের খাতা, লেখলা রকিবুল 24-এর খাতা, লেখলা নাসিম স্যারের খাতা, লেখলা ব্যতিক্রমের সাজেশনের খাতা, লেখলা হচ্ছে দিগদর্শনের খাতা, যে কোনো একটা খাতা নোট করে লেখলা, এটার মধ্যে লিখে রাখলা।
বাড়ির কাজগুলো প্রতিদিনই এটার মধ্যে উঠাইলা, একটু একটু করে লিখলা। দিন শেষে পরীক্ষার আগে দেখবা অনেক তোমার লেখা জমা হয়ে গেছে এবং অনেক পড়া হয়ে গেছে। এই ইংলিশ বিষয়টা ডিগ্রির জন্য একটা আতঙ্ক, ভয়ানক, আবার এটা যারা বুঝতে পারে খুব সহজে পাস করতে পারে। কথা কি ক্লিয়ার? তো ধরো আমি তোমাদেরকে আজকে তোমাদেরকে পড়াইলে ধুমধাম পড়াইতে পারতাম, ধুমধাম কিছু রুলস, ধুমধাম কিছু নিয়ম, ধুমধাম কিছু গ্রামার, আমি যেগুলো মুখস্থ করে আসছি, যেগুলো পারি, এগুলা এখানে বোর্ডে পড়াইতাম, বোঝাইয়া চলে যেতাম। এইগুলা তোমার হচ্ছে যে তোমার ভিতরে পরিবর্তন আসতো না। যদি কথাগুলো আজকে আমি ব্যক্তি হিসেবে খারাপ, আমি চেহারা ভালো না, মাথার টাকওয়ালা, চুল নাই, এনাফ, ঠিক আছে, আমি ভালো না, কিন্তু আমি যে কথাগুলো বললাম, তুমি যদি এই কথাগুলা, আমাকে হয়তোবা তুমি ঘৃণা করো, কিন্তু মন থেকে যদি তুমি এই পড়াশোনাগুলা তুমি নিজে অ্যানালাইসিস করতে পারো, নিজেকে রিয়েলাইজেশনের মাধ্যমে তুমি নিজের মাথার মধ্যে নিতে পারো কথাগুলা, এই মোটিভেশনগুলো তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে তোমার জীবন বদলে যাবে এবং এই ডিগ্রি ইংলিশ তো দূরের কথা, আরও ভালো কিছু করতে পারবা। এখনও সময় আছে তোমাদের। আরেকটা আমি অ্যানালাইসিস বলি, তোমাদের পরীক্ষা কখন হতে পারে। এখন ধরো পরীক্ষা বিষয়ে আমরা সম্ভাব্য সময়, যে পরীক্ষার সময় কবে হতে পারে, তোমরা দেখবা তোমাদের যে এই ঈদ আসতেছে, এই ঈদের পরে তোমাদের ফর্ম পূরণের নোটিশ আসবে, এটা 100% ইনশাল্লাহ। দেখবা ঈদের পরে কোনো ঝামেলা না থাকলে, কোনো সমস্যা না থাকলে, ঈদের পরে দেখবা তোমাদের ফর্ম পূরণের নোটিশ চলে আসবে। ঈদের পরে ফর্ম পূরণ, এরপরে সময় থাকে কয় মাস? 2 থেকে 2.5 মাস, 3 মাস সময় থাকে। এই 2-2.5 মাস, 3 মাস, এই 3 মাস 2-2.5 মাসের মতো সময় থাকে। এই 3 মাস 2-2.5 মাসের মধ্যে পরে সিলেবাস কোনোভাবে ধৈর্য শেষ করতে পারবো না। রুটিন দিয়ে দিবে, অ্যাডমিট কার্ড চলে আসবে, কোনটা রেখে কোনটা পড়বা। ধরো ইংলিশটার জন্য তোমার মিনিমাম 1 মাস সময় দিতে হবে, তোমার তো আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে, আছে না? ধরো ইংলিশটা বাদ আরও 6টা সাবজেক্ট আছে। যারা হিসাব বিজ্ঞানের, বিবিএসের, কমার্সে আসো, তাদের আরও বেশি। হিসাব বিজ্ঞান কঠিন, ব্যবস্থাপনা কঠিন, ইকোনমিক্স কঠিন। যারা সায়েন্সে আসো, তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কঠিন। তো ইংলিশটা যদি 1 মাস সময় দাও, বাকি তো আরও রয়েছে অন্য সাবজেক্ট। তো এখন থেকে সময় আছে, ভালো করে পড়ো। অনেক আমি স্নেহ করে, আদর করে, সুন্দরভাবে, আপন ভেবে, ধরো একজন টিচার হিসেবে, ভাই হিসেবে আমি সবসময় ক্লাসে আসতে পারি না, এই কথাগুলো বলে গেলাম। তোমরা যদি এই কথাগুলো মানো, বুঝো, সামনে তোমাদের কখনো এইরকম হতাশায় পড়তে হবে না। আমি আমার আইডিতে, যারা কথাগুলো বিশ্বাস করতেছো না, আমার আইডিতে আমি তোমাদেরকে লাইভ প্রমাণ দেখাইতে পারতাম। এমনও কিছু ছেলে মেয়ে আমার আয়সা বলতেছে, আল্লাহ মাফ করো, বল স্যার আমার যে কোনোভাবে আমাকে পাস করানোর ব্যবস্থা করে দেন স্যার, আমি এখন বোর্ড চ্যালেঞ্জ করছি, বোর্ড চ্যালেঞ্জ করে পাস করতে পারি না স্যার, আপনি একটা রিকোয়েস্ট করেন স্যার, কিছু একটা করেন, কিছু একটা বলেন, কি করব স্যার ভেবে পাচ্ছি না। ওয়াইফে হাজব্যান্ডরে জানাইছে না, ফেল করছে, জানাই নাই, বললে স্বামী ঝগড়াঝাটি করবো, টাকা পয়সা নিয়ে, স্বামীর কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে। এখন এই কথাটা যদি স্বামী জানে ফেল করছে, তাহলে কিন্তু সংসারে ঝামেলা, ক্যাসাল শুরু হয়ে যাব। এই কথাগুলো আমার সাথে বলছে। অনেক ছেলে আছে বাবা মারে জানাইতে পারে না যে স্যার আমি যে ফেল করছি, এই কথাগুলো জানাইতে পারতেছি না স্যার, আমার চাকরি থাকবে না, আমার একটা প্রমোশন হওয়ার কথা, প্রমোশনটা হচ্ছে না স্যার, আমি ডিগ্রিটা কমপ্লিট করলেই আমার একটা প্রমোশন হবে। তো এখন কি বুঝলাম? তো এই হচ্ছে অবস্থা। তো এখন তোমরা যারা এই বিষয়গুলা আমি তোমাদেরকে বললাম ক্লিয়ারলি, তোমরা একটু ভালো করে এই সময়টার মধ্যে 2-3 মাস সময় আছে, এখনো সময় কাজে লাগাও। আশা করি যে ইনশাল্লাহ এই 2 থেকে 3 মাস, এই 2-3 মাস ভালো করে পড়াশোনার পিছনে ব্যয় করো, সামনে তোমাদের ভালো কিছু অপেক্ষা করতেছে, অনেক কিছু করতে পারবা ইনশাল্লাহ। এখন তোমাদের কাছে আমি কয়েকটা কথা বলে যাই। আমি
আমি কয়েকটা কথা বলে যাই। সেটা হচ্ছে, সালাউদ্দিন আইবি আমার কথা শুনতেছো, অনেক অনেক ধন্যবাদ স্যার এত কিছু উপদেশ দেওয়ার জন্য। শেখ সুলতানা ধন্যবাদ। তো আমি কয়েকটা উপদেশ লাস্টে মোমেন্টে বলে যাই। সেটা হচ্ছে যে ধরো আমি যে কথা বলতেছি এখানে দাঁড়ায়া, তো আমি তো পেটের তাগিদে কথা বলতেছি। ধরো আমি তোমাদেরকে যে উপদেশ মোটিভেশন দিচ্ছি, দিন শেষে আমার একটা লাভ আছে, বেনিফিট আছে। প্রত্যেকটা মানুষই লাভ ছাড়া কোনো কিছু করে না এই দুনিয়াতে। লাভ ছাড়া, এই বাংলাদেশে লাভ ছাড়া, স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। ধরো আমার বই আছে, সাজেশন আছে, আমি এগুলার বিজ্ঞাপন দিই, ক্লাস করাই। ধরো আমাদের পেইড বেস আছে, এই যে পড়াচ্ছি, পেইড বেসে ভর্তি হবে, স্টুডেন্ট পড়াবে। কিন্তু ধরো আমাদের সামনে একটা ব্যাচ হয়েছে, ধরো আমি এখন 1 তারিখ থেকে আমরা পেইড বেসে পড়াবো। এই 1 তারিখ থেকে আমাদের পেইড বেসটা শুরু হচ্ছে। এখন আমরা এটার কোর্স ফি ছিল প্রথমে হচ্ছে 1250 টাকা। প্রথমে 1250 টাকা ছিল, শুরুতে 1400 টাকা ছিল, শুরুতে ছিল 1500 টাকা। তো 1500 টাকা ছিল, দেখলাম স্টুডেন্টরা এত বেশি ভর্তি হয় না, কারণ 1500 টাকা দিয়ে ভর্তি হওয়াটা একদম মানে ব্যয়বহুল হয়ে যায়। এরপর দিলাম 1250 টাকা, এটা দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি হয়, কিছু কিছু ভর্তিও কিছু হয় না। এরপরে আমরা চিন্তা করলাম যে এই কোর্সগুলো এত টাকা না দিয়ে, তো এখন দেখি যে 500 টাকায় নিয়ে আসি, 500 টাকা 600 টাকা নিয়ে আসি। হ্যাঁ, আমরা এই বইগুলা, এই যে বইগুলা দেখবা, এখন বই কিনে না, 50% ছাড় দিছি। কিন্তু পরীক্ষা আসলে দেখবা এক বই 300 টাকা, 250 টাকা, 400 টাকা দিয়েও কিনবে, লাইব্রেরির কাছ থেকে, দোকানদারের কাছ থেকে, আমার কাছে, যে কোনো জায়গা থেকে। কিন্তু এখন কিনবে না। যখন কেনার দরকার কম টাকায়, সময়ের 1 পুর, অসময়ের 10 পুর। তুমি সময়ের কাজটা সময়ে না করলে, অসময়ে প্র্যাকটিস করলে কোনো লাভ নাই। এখন বই কম টাকায় দিতেছি, ছাড় দিতেছি, ডিসকাউন্ট দিতেছি, একটা বই নিয়ে পড়ো। এখন আজকে আমরা 1 তারিখ থেকে আমাদের ক্লাস দিছি, 1 তারিখ থেকে হচ্ছে আমাদের পেইড বেসের ক্লাস। এটা ক্লাসটা দিছি মাত্র 550 টাকা, মাত্র 550 টাকা, 50% ডিসকাউন্ট দিছি, 50% ডিসকাউন্টে। এখন একটা স্টুডেন্ট, ধরো আমি যদি বলি আমার বাচ্চারে সকালবেলা উঠাইতে, ঘুম থেকে উঠে তার একটা চিপস, নাই দোকানে বিস্কিট, নাহলে রুটি, নাহলে ওইটা সেটা, সকালবেলায় তার 100 টাকা খরচ হয়ে যায়। ধরো একটা স্টুডেন্ট যদি শুরু করে সকালবেলা, তার মোবাইলে যে এমবি কিনে, মোবাইল স্ক্রল করে, একটা চায়ের আড্ডায় বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অথবা একটা বন্ধু বান্ধবীর নিয়ে কোথাও পার্কে গেছে ঘুরতে, কোথাও গেছে, মেলায় গেছে, ধরো একটা মানে গিফট করে ফেলছে একজন রে, এই 100, 200, 300 টাকা কিন্তু কোনোভাবে কোনো স্টুডেন্ট যদি বলে যে স্যার আমার কাছে 100 টাকা নাই, আমার দেওয়া অসম্ভব, যে বলছে তার কাছে অসম্ভব, সেও দেখো প্রতিদিনই 100 টাকা কোনোভাবে নষ্ট করতেছে, অপচয় করতেছে। তো 100 টাকা, 500 টাকা এই ডিসকাউন্ট দিয়ে আমরা হচ্ছে যে একটা ক্লাস দিছি, ক্লাসের এখন ভর্তি চলতেছে শিওর পাস ব্যাচ। এই যে ব্যাচটা নিচ্ছি, এটা হচ্ছে শিওর পাস ব্যাচ, আমাদের ব্যাচ ভর্তি চলতেছে। তো এখন তোমার কাছে যদি 500 টাকা অনেক কিছু মনে হয়ে থাকে, এই সামান্য ত্যাগটা যদি এখন না করতে পারো, একটা সময় টাকা থাকবে। এই যে তো যারা এখন 19-20 সেশনে যারা ফেল করছে, এরা টাকা নিয়ে ঘুরতেছে মলম পার্টির পিছনে, রেজাল্ট চেঞ্জ করে দিবে, বিভিন্নভাবে প্রতারণা শিকার হবে, কিন্তু টাকা আছে, মगर রেজাল্ট তো নাই, পাস তো করতে পারতেছে না, পাস করার কোনো ওয়ে নাই। টাকা দিয়ে তো রেজাল্ট কেনা যায় না ভাই। টাকা দিয়ে যদি রেজাল্ট কিনে যেত, তো সবাই টাকা নিয়ে রেজাল্ট কিনতো, পড়াশোনা করতো না, বই কিনতো না, ক্লাস করতো না। তো সময়ের কাজটা সময়ে করো। এখন এটাই বলা, যেহেতু আমি লাস্টে এটাই বলা যে আমার উদ্দেশ্য একটাই, যে শেষে যে কথাটা বলছি, যে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি, যাদের কাছে মনে করো ন্যূনতম 500 টাকা আছে খরচের মতো, সামনে ঈদ আসতেছে, এই খরচের টাকাটা বাঁচায়া আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা এই পর্যন্ত 3টা ব্যাচ নিছি। যে সমস্ত স্টুডেন্টগুলোরে আমরা ব্যাচ নিছি, আমরা পরীক্ষার আগ পর্যন্ত এদেরকে ব্রিফ করে যাব, এদের পাস করানোর যা যা করার দরকার, সিলেবাস শেষ করা যা যা করা দরকার, আমরা বারবার মাঝখানে এই
রমজানে একটা ব্যাচ নিয়েছিলাম গত রমজান ঈদে, এই ব্যাচটা 1 মাস পড়াইছি, সিলেবাস শেষ করছি, পরে ওরা ক্লাস বন্ধ করে দিছি। অনেকে বলতেছে স্যার আমাদের তো ক্লাস হয় না, কি করবেন। আমি বলছি তোমরা থাকো গ্রুপে, ক্লাস করাবো না করবো সেটা আমরা বুঝবো। তোমাদেরকে যদি গ্রুপ থেকে বের করে দেই বা তোমাদের আমরা বিদায় দিয়ে দিই সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা তোমাদেরকে এখনও গ্রুপে রাখছি, তার মানে আমাদের দায়িত্ব এখনও আছে। সো যারা, আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতেছি এবং এইখানে দাঁড়িয়ে তোমরা যদি মনে করো যে তোমাদের একটা গাইড টিচার, একজন ভাই, একজন টিচার বন্ধু নাই, তারা আমাদের পেইড ব্যাচগুলোতে ভর্তি হতে পারো, আমি তোমাদেরকে জোর করব না। যদি তোমার কাছে 500 টাকা, মনে করো যে অনেক টাকা তো অনেকভাবে খরচ করি, বিভিন্নভাবে খরচ হয়, অন্ধবিশ্বাসে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হও, ইনশাল্লাহ তোমাদের পাস নিয়ে টেনশন করতে হবে না, এবং পাস করানোর জন্য যা যা করণীয় দরকার আমরা করব ইনশাল্লাহ। এটা আমি দাঁড়িয়ে এখান থেকে বললাম। সো এই এতক্ষণ কথা বলার একটাই রিজন, যারা ভর্তি হতে চাও 500 টাকা, যারা মনে করো যে অনেক কিছু, তারা ভর্তি হওয়ার দরকার নাই। আমি ভর্তি হতে হবে এরকম না, আমি ফ্রিতেও পড়াবো, তবে আমাদের যে একটা গাইডলাইন, সবসময় তোমাদের তদারকি করা এবং তোমাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়ে দেওয়া। টাকা নিয়ে যখন ভর্তি হবা তখন আমাদের দায়িত্ব থাকে, কিন্তু ফ্রি ক্লাসে কিন্তু আমার দায়িত্ব থাকে না। তুমি আমাকে ইচ্ছা করলেই তাগদা দিতে পারবো না, তাগিদ দিতে পারবো না। সো এই বিষয়গুলো হচ্ছে বলা। যদি কেউ ভর্তি হতে চাও 550 টাকা কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে কয়েকটা নাম্বার দিচ্ছি, যদি কেউ 550 টাকা দিয়ে যদি টাকা থাকে ভর্তি হতে পারবা, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবা। 01902147116, এটা হচ্ছে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের অফিস। আর এই নাম্বারটা আমার নাম্বার দিচ্ছি, যদি কখনো পড়াশোনার বিষয়ে তোমাদের দরকার হয় তাহলে এটা 01796335464, এটা হচ্ছে আমার স্যারের নাম্বার, স্যার দিয়ে সেভ করে রাখতে পারো। এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো যদি ভর্তি অথবা তোমাদের যে কোনো পরামর্শ জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ক্লাস হবে 1 তারিখ থেকে রাত 9টা 10টার পরে, ফ্রি টাইমে ক্লাস হবে, 2 বেলা ক্লাস হবে। এই যে ব্যাচটা, এখন যে ব্যাচটা নিব, এটা আমাদের 2 বেলা ক্লাস হবে, সকালে এবং রাতে। এই 2 বেলা আমরা তোমাদেরকে ক্লাস করাবো। যদি টাকা থাকে তাহলে ভর্তি হও। আর 500 টাকা মনে করো যে একজনরে দিয়ে দিছি, মানে এটা অন্ধবিশ্বাসে দিয়ে দিছি, এই 500 টাকার কোনো দাবি নাই, অফেরতযোগ্য। দাবি ছাড়া যদি মনে করো তাইলে 500 টাকা দিয়ে ভর্তি হও, আর না হয় এই 500 টাকা আমার দেওয়ার দরকার নাই, ভর্তি হওয়ার দরকার নাই। যদি বিশ্বাস করতে পারো যে এই 500 টাকার একটা বেনিফিট পাবো, এক সময় ফলাফল পাবো, তাইলে ভর্তি হও, আদারওয়াইজ ভর্তি হওয়ার দরকার নাই। তাহলে আজকে আমি অনেকক্ষণ কথা বলেছি, আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকো, যদি ভুল থাকে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। জানি না পরে তোমাদের ক্লাসে কখন দেখা হয়, তবে চেষ্টা করবো এখন থেকে তোমাদের নিয়মিত, যেহেতু পরীক্ষা গনিয়ে আসতেছে, একদিন পর পর হোক, আমরা প্রতিদিনই 8টা বা 9টার ভিতরে তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করব, এবং আমিও চেষ্টা করব ক্লাসে আসার জন্য। আমাদের আরিফ স্যার রয়েছেন, নিমা ম্যাডাম রয়েছেন এবং আমি রয়েছি। সো আমি চেষ্টা করব তোমাদের কিছু ক্লাস উপহার দেওয়ার জন্য এবং টপিক ভিত্তিক কিছু ক্লাস দেওয়ার জন্য। আচ্ছা, এমডি সেলিম রেজা স্যার, আমি 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, 3-4টা ক্লাস করেছিলাম, এখন কি শিউর প্যাসে ব্যাচে? হ্যাঁ, তুমি চাইলে আমাদের শিউর পাস ব্যাচে ভর্তি হতে পারো, তবে তোমার কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে। সাগর ঘোষ, উপকৃত হচ্ছি আমরা। স্যার ক্লাস কয়টা থেকে? ক্লাস হবে তোমার 9টা বা 10টা থেকে ক্লাস হবে। মেহেদি হাসান মুন্না, ভর্তি হব কিভাবে? ভর্তি হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, 01902147116। আমাদের 108 হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য আমরা লগ ইন করতে পারতেছি না, বুঝতে পারছো? সো ইনশাল্লাহ এই 108 নাম্বারে কল দিলে পাবে আমাদেরকে সরাসরি, কিন্তু এই হোয়াটসঅ্যাপে আমরা লগ ইন করতে পারছি না, এটা সাময়িক সমস্যার জন্য। ইনশাল্লাহ তোমরা ক্লাস করতে পারবা। নীল আকাশের পরই, ভর্তি হবো কিভাবে বলে দিয়েছি, বলে দেওয়ার সিস্টেমটা তোমরা এখানে ভর্তি হতে পারবা। মারুফ,
আব্দুল্লাহ মারুফ কীভাবে ভর্তি হবা, এই ভর্তি হওয়ার প্রসেস আমি বলে দিয়েছি। আচ্ছা, রনি দাস 2 মাসের মতো ক্লাস করেছি, এখনও করতেছি বুলেট ব্যাচের, আলহামদুলিল্লাহ। ঋতিকা কীভাবে ভর্তি হবা, পেইড ব্যাচের ক্লাস সকালে ভোরে একদম হবে আর রাতে হবে, রাত 10টার পরে তোমরা 2 বেলা ক্লাস করতে পারবা। আলো আধারি ভর্তি হতে চাই, এখনই কি ভর্তি হওয়া যাবে স্যার? টুম্পা, হ্যাঁ এখনও ভর্তি হতে পারবা। তানিয়া শীল, স্যার ভর্তি কীভাবে হব, ক্লাস ভর্তি হতে চাই আলো আধারি। তোমরা যারা ভর্তি হতে চাও এই নাম্বারগুলোতে যোগাযোগ করবা। আর পড়াশোনার বিষয়ে যে কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবা, আমরা তোমাদেরকে বা আমি তোমাদেরকে চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তো আজকে আমি বিদায় নেই, তোমাদেরকে অনেক কথা বলেছি, অনেক সময় নষ্ট করেছি, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। হ্যাঁ, পরে আমরা কথা বলবো ইনশাল্লাহ। লিমা সুলতানা, আলহামদুলিল্লাহ স্যার এত সুন্দর করে অ্যাডভাইস দেওয়ার জন্য, ইনশাল্লাহ আমরা ভালো কিছু গিফট করবো আপনাদের ইনশাল্লাহ। স্যার সকল ক্লাস ভালো হবে, হ্যাঁ কারণ আমাদের মধ্যে কম বেশি অনেকে চাকরি করে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা সকাল ক্লাস নেওয়ার চেষ্টা করব। স্যার আমাদের ইনকোর্স কবে হবে? তোমাদের ইনকোর্স অনেক কলেজে হয়ে গেছে, কিছু কলেজ বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো বিদায় নেই, তোমরা ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।